ওয়েলকাম টু জিপিটি একাডেমি প্রিয় শিক্ষার্থীরা। আজকের আমি তোমাদের পঞ্চম শ্রেণীর 2026 তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে আজকের আমি তোমাদের গণিতের 1 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো আজকের তোমাদের গণিতের 1 নম্বর মডেল স্কুলটা কী আছে, আরামবাগ গার্লস হাই স্কুলের যে মডেল সেটটা আছে সেটা আমি আজকের তোমাদের সম্পূর্ণ সমাধান করব। তো চলো 1 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কী বলা হচ্ছে দেখো। একে দেখে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো 10টি। এটা 1 নম্বরে প্রশ্ন থাকছে তোমাদের, 1 নম্বরে প্রতিটি প্রশ্নের মান 1। তাহলে চলো প্রথম প্রশ্ন কী বলা আছে, লঘিষ্ঠ আকারে পরিণত করো 84/102। এই লঘিষ্ঠ আকারটা আমরা সমাধান করব কোষে। তো দেখো 84/102 কি লঘিষ্ঠ আকার মানে আমরা জানি কি কেটে ছোট করা। তাহলে এক্ষেত্রে ছোট করা অর্থাৎ ভাগ করতে হবে। কথার অর্থ কি না, এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার করতে গেলে আমাদের প্রথমে ভেবে নিতে হবে যে লব ও হরের সঙ্গে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। লব ও হর কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, দেখতে পাচ্ছি দুটো সংখ্যাই লব আর হর দুটোই জোড় সংখ্যা। সুতরাং আমরা কী করব, একে ভাগ পদ্ধতিতে আমরা কী করব, লঘিষ্ঠ করতে পারি অথবা কাটাকুটি করতে পারি আমরা। তাহলে চলো 84 আর 102কে আমরা জানি জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দ্বারা ভাগ করলে আমরা এইভাবে পাবো, তাহলে 84/2। আবার নিচে 102/2। উপরের লবটা যে সংখ্যা দ্বারা বিভাজ্য করবে, নিচের হরটাও সেই সংখ্যা দ্বারা বিভাজ্য করবে। তাহলে চলো 84কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে হবে 2 4 8 আর 2 2 4। নিচেরটা কত হবে, আমি ইংরেজিতে করে দিচ্ছি, তোমরা বাংলায় করবে। কত হবে 42। আর নিচে 102কে 2 দ্বারা বিভাজ্য করলে কত হবে 151 হবে, তাই না। 2 5 10 আর 2 1 2। তাহলে 51 আর 42, 51 42 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। আমরা 42কে যদি 3 দ্বারা বিভাজ্য করি এবং 51কেও সেই 3 দ্বারা যদি বিভাজ্য করি, তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো, 42কে 3 দ্বারা বিভাজ্য করে কত হবে না 3 1 3 আর 1 12, 3 4 12। আবার 51কে 3 দ্বারা যদি বিভাজ্য করি তাহলে সেক্ষেত্রে কত হবে 3 1 3 আর কত হচ্ছে কত 2 আর 1 21, 3 7 21, 17 3 51 আর 14 3 42, 17 3 51 14 3 42 হয়ে গেছে। তাহলে 14/17, 14/17 হচ্ছে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। এইটা হবে তোমাদের সঠিক উত্তর 14/17 হয়ে গেছে। 84/102কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তার উত্তরটা কত হবে 14/17। কেমন, চলো পরের প্রশ্ন কী আছে দেখো। পরের প্রশ্ন কী বলা আছে, একে কয়েক দাগের প্রশ্নটা হয়েছে, কয়েক দাগের প্রশ্ন কী বলা আছে, 1020 সমান কত টাকা কত পয়সা। তাহলে 1020 সমান কত টাকা কত পয়সা, পয়সাকে যদি আমরা টাকা এবং পয়সায় কনভার্ট করি সেক্ষেত্রে কী হবে, আমরা 100 দিয়ে ভাগ করবো, কেননা 100 পয়সাতে 1 টাকা হয়ে থাকে। তাহলে 120 টাকা ও পয়সায় কনভার্ট করতে হলে আমরা কী করবো, 100 দিয়ে ভাগ করব। তাহলে 120কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কত হবে, তাহলে 100 একে 100 পাচ্ছি আমরা, কত নামলো 2 নামলো। আর 2 নামলে কত হবে, বিয়োগ করলে 2 হবে, আর একটা সংখ্যা নামবে 0 নামলো। তাহলে কত হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কত হবে 20। তাহলে আমরা কি করব, 100 শূন্যে কত হবে, 100 শূন্যে 0 কত নামলো 20 নামলো। এবার আমরা কি পেলাম, তাহলে এখানে এটা ভাগফলটা কি পাবো, আমরা টাকা পাবো, আর ভাগশেষটা কত হবে আমাদের পয়সা হবে। তাহলে কত টাকা হলো, তাহলে 10 টাকা 20 পয়সা, 10 টাকা 20 পয়সা হলো তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে, গয়ের দিকের প্রশ্ন হচ্ছে 0.007 ও 0.027 কোনটি বড় কোনটি ছোট। দেখো দশমিকের আগের সমস্ত সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা হয়, এক্ষেত্রে দেখতে পাচ্ছি সবগুলো শূন্য আছে। দশমিকের আগের সংখ্যাগুলো কী আছে, শূন্য আছে, আর দশমিকের পরের সংখ্যাগুলো কী আছে, অংশ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা। তাহলে 0.07 আছে দশমিকের পরে অঙ্কগুলো, আর এখানে দেখো দশমিক পরে কত আছে 0.27 আছে। দেখো দশমিকের পরে দশাংশ ঘরে দেখো এখানে শূন্য আছে আর এখানে 2 শূন্য আছে, তবু আমরা বুঝতে পারছি না কোনটা বড় কোনটা ছোট। তারপরে অঙ্ক চলে যাব, অর্থাৎ দশাংশ হয়ে গেছে, তারপর শতাংশের শূন্য আছে, এখানে 2 আছে। আমরা অবভিয়াসলি বুঝতে পারছি যে এই সংখ্যাটা সহজে বড় হবে। তাহলে বড় কোনটা হবে, তাহলে বড় হবে তোমাদের 0.027টা বড় হবে। আর ছোট হবে কোনটা, না ছোট হবে 0.007। এটা হচ্ছে এই সংখ্যাটা হবে তোমাদের ছোট আর এই সংখ্যাটা হবে তোমাদের বড়, বুঝে গেছে। চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে,
শূন্যস্থান পূরণ করো একটি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা ড্যাশ। তাহলে আমরা কি জানি যে একটি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা কি হয়, যে অর্ধ পরিসীমা আয়তক্ষেত্রের ক্ষেত্রে অর্ধ পরিসীমা হবে দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তাহলে সূত্রটা কি জানি, এটি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা কি হয় না দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাই না? অর্ধ মানে কি অর্ধেক। যদি সম্পূর্ণ পরিসীমা বলা হতো তাহলে সেক্ষেত্রে সূত্রটা হতো কি 2 দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। আর এক্ষেত্রে অর্ধ মানে কি অর্ধেক, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে কি হবে, তখন 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কি হবে, কি পড়ে থাকবে, দৈর্ঘ্যযুক্ত প্রস্থ পড়ে থাকবে। 2 দিয়ে কেটে যাবে আর দৈর্ঘ্যযুক্ত প্রস্থ পড়ে থাকবে। তাহলে কি পেলাম আমরা, দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। চলো পরের প্রশ্ন দেখি। উমন্তের প্রশ্ন কি বলা আছে দেখো, অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। বলা আছে এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। আমরা অপকৃত ভগ্নাংশ কাকে বলবো আমরা, না যে ভগ্নাংশের লব অপেক্ষা হর ছোট হয় সেক্ষেত্রে কী হবে, সেটা হবে অপকৃত ভগ্নাংশ। এখানে দেখতে পাচ্ছি লব কত হচ্ছে 54, হর কত হচ্ছে 7, এক্ষেত্রে আমরা পাবো। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের অপকৃত ভগ্নাংশ। এই অপকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশ করতে হলে আমরা একটাই পথ অবলম্বন করবো, সেটা হচ্ছে ভাগ পদ্ধতি। তাহলে ভাগ পদ্ধতিতে আমরা কিন্তু অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ করতে পারি। তাই 54কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, অর্থাৎ লবকে হর দিয়ে ভাগ করতে হবে। কোনো অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ করতে হলে তখন তোমরা করবে কি, তখন তোমরা লবকে হর দিয়ে সর্বদাই ভাগ করলে সেটা কিন্তু অপকৃত ভগ্নাংশ হবে। কত হচ্ছে 54/7। তাই 54/7কে বা 54কে 7 দিয়ে আমরা ভাগ করব, কত হচ্ছে না এক্ষেত্রে 7 6 42, 7 7 49, 27 56, বেশি হচ্ছে তো কত হবে 7 7 49, 7 7 49, কত নামলো 4 থেকে 9 বাদ যায় না, এক ধার করো 14, 14 থেকে 9 বাদ কত হচ্ছে 5। তাহলে কত পেলাম, ভাগফলটা পূর্ণ সংখ্যা, ভাগশেষটা লব হবে আর ভাজকটা হর হবে। তাহলে কত পেলাম না 7 পূর্ণ 5/7। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন, চলো পরের প্রশ্ন কী আছে, ভাগ করো। বলি 67 ভাজিতক 100, 67 ভাজিতক 100কে আমরা যদি ভাগ করি সেক্ষেত্রে কিন্তু আমরা কি পাবো, তাহলে এক্ষেত্রে আমরা সরাসরিও ভাগ করতে পারি ভগ্নাংশ আকারে, আবার ভাগ করেও ভাগ করতে পারি। চলে ভাগ পদ্ধতিতে আমরা ভাগ করব। কত আছে যে 67কে 100 দিয়ে ভাগ করতে হবে। 67কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে, তাহলে 0 দিয়ে আমরা 0 নামিয়ে নিলাম, 67 নেমে গেল, দশমিক দিয়ে আমরা কি পেলাম 0 পেলাম, 670। তাহলে 670কে 100 দিয়ে ভাগ করব, তাহলে 106 কত হচ্ছে 600, কত নামলো 70 নামলো। এবার কি করব আমরা, দশমিক আছে একটা 0 পাবো 700, তাহলে 107 কত হচ্ছে 700। তাহলে এইটা হলো তোমাদের সঠিক উত্তর। কত হবে 0.67, কত হবে সমান 0.67। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন, চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। 6 দাগের প্রশ্ন, হয়ে গেছে। 6 দাগের প্রশ্ন কী বলা আছে, একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। তাহলে একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। আমরা প্রত্যেককে জানি যে একটা মাত্র বিন্দু দিয়ে যে অসংখ্য সরলরেখা, একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যেতে পারে। ঠিক আছে, তাহলে চলো পরের প্রশ্ন দেখি আমরা। বর্গজ দাগের প্রশ্ন বলা আছে, দুটি বক্ররেখা পরস্পরকে কটি বিন্দুতে ছেদ করে। দুটি বক্ররেখা পরস্পরকে কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে, সেটাও অসংখ্য হবে। এরও উত্তর কি হলো, এরও উত্তর হবে অসংখ্য। কোনটা বলো তো, একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়, অসংখ্য। আর পরের প্রশ্ন দেখো, দুটি বক্ররেখা পরস্পরকে কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে। দেখো যদি দুটি বক্ররেখা আমরা অঙ্কন করি সেক্ষেত্রে দেখো, এই দেখো এটা একটা বক্ররেখা, আবার আর একটা বক্ররেখা যদি আমরা অঙ্কন করি তাহলে অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে। এখানে 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 অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে। বুঝা গেছে, তাহলে আমরা কি শিখলাম, যে দুটি বক্ররেখা পরস্পরকে কটি বিন্দুতে ছেদ করতে পারে, যে অসংখ্য। এর উত্তর কী হবে, অসংখ্য হবে। কেমন, চলো প্রশ্ন দেখি আমরা। 6 থেকে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। রেখাগুলির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই, এই রকম রেখাকে ড্যাশ বলে। যে রেখাগুলির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই। অর্থাৎ আমরা জানি রশ্মির ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসাবে আমরা জানি যে রশ্মির এক প্রান্তে একটা প্রান্তবিন্দু থাকে, অপর প্রান্তে প্রান্তবিন্দু থাকে না। তাহলে এই ক্ষেত্রে কী হবে, উত্তরটা রশ্মি হবে। রেখাকে কি বলা হয়, রশ্মি বলা হয়। বলা হচ্ছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, যে ইয়র দাগের প্রশ্ন, একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না কারণ সরলরেখার ড্যাশ নেই। সরলরেখা কি নেই,
সরলরেখার প্রান্ত বিন্দু নেই, কি নেই? প্রান্ত বিন্দু নেই। সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই। আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি যে প্রথমে রশ্মি যদি আমরা অঙ্কন করি, তাহলে রশ্মির ক্ষেত্রে আমরা জানি রশ্মির কিন্তু একটা মাত্র প্রান্ত বিন্দু আছে, আর অপর প্রান্তে কি আছে? অসীম আছে। এবার সরলরেখা যদি হয়, সরলরেখা এক্ষেত্রে কী হবে? এর উভয় দিকে অসীম, উভয় দিকে অসীম, এর কোনো প্রান্তবিন্দু নেই। আর সরল রেখাংশ যদি হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা মনে রাখবে সরল রেখাংশের দুটি প্রান্তবিন্দু থাকে। তাহলে সরল রেখাংশ যদি বলা হয়, সরল রেখাংশে কিন্তু দুটি কিন্তু প্রান্তবিন্দু থাকবে, দুটি প্রান্তবিন্দু থাকবে। তাহলে রশ্মির একটি প্রান্তবিন্দু, আর সরলরেখাংশের দুটি প্রান্তবিন্দু, আর সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলছে বিয়োগ করো টয়ের দেখেন যে 3/7 থেকে 5/14 বাদ দেবো, অর্থাৎ ভগ্নাংশে বিয়োগ করবো। 3/7 বিয়োগ 5/14। প্রথম আমরা কী করবো? দেখো 3/7 বিয়োগ 5/14 প্রথমে কি দেখো, প্রথমে আমরা হরগুলোর লসাগু করব। হর কি আছে? 7 আছে, 14 আছে। এই লসাগু করে কত হবে? 7 একে 7 আর 7 দুগুণে 14। কত হবে? 7 দুগুণে 14। লসাগু কত হলো? 14 হলো। এবার হর কত আছে? লব কত আছে? লব আছে 3, গুণিতক দিলাম 7, আর নিচে 14 আছে। 7 দুগুণে কত হচ্ছে? 14, বিয়োগ 5 লিখলাম, গুণিতক 14 একে 14। কত হলো? তাহলে এই ক্ষেত্রে পেলাম আমরা 3 দুগুণে 6 পেলাম, বিয়োগ 5 একে 5। কত পেলাম আমরা? 6 বিয়োগ 5/14। কত হবে? 1/14। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, 1/14। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে 2 দিকে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। কয় দিকের প্রশ্ন কি বলা আছে? যে প্রীতমের বাবা বাজার থেকে 1/4 কিগ্রা চাল, 2/5 কিগ্রা ডাল, 1/8 কিগ্রা আটা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনলেন? তাহলে মোট বলা হচ্ছে এখানে, মোট মানে কি আমরা জানি যোগ করব। তাহলে কি হচ্ছে যে বাজার থেকে এই চাল কিনেছে 1/4 কিগ্রা, আর ডাল কিনেছে 2/5 কিগ্রা, আর আটা কিনেছে কত? 1/8। তাহলে মোট আমরা যোগ করব, অর্থাৎ আমরা ভগ্নাংশে যোগ করব। তাহলে ভগ্নাংশে যোগ করলে আমরা সঠিক উত্তরটা পেয়ে যেতে পারি। তাহলে চাল, ডাল আর আটা। চাল কিনেছে কত? 1/4 কিগ্রা, যুক্ত ডাল কিনেছে কত? 2/5 কিগ্রা, যুক্ত আটা কিনেছে 1/8 কিগ্রা। তাহলে 1/4, 2/5, 1/8 মোট যোগ করলে কী হবে? মোট কত পরিমাণ জিনিস কিনেছে প্রীতমের বাবা, তা আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা যোগটা করে ফেলি। দেখো এটা চাল, এটা ডাল, এটা হচ্ছে আটা। তাহলে আমরা কী করবো? প্রথমে আমরা জানি যে হরগুলো, যতগুলো হর আছে সব লসাগু করবো। তাহলে 4, 5 আর 8। তাহলে 2 দুগুণে 4, 5 নামলো, 2 4 8, আবার 2 দ্বারা বিভাজ্য হবে। 2 একে 2, 5 নামলো, 2 দুগুণে 4। কত হলো লসাগু? 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে কত হবে? 40। কত উত্তর হলো? হর লসাগু কত হলো? 40 হলো। ঠিক আছে? তাহলে এবার আমরা লসাগুটা লিখে দিলাম 40 হলো। প্রথমে কি আছে? লব কত আছে? 1 আছে। তাহলে 1 গুণিতক কত আছে? 4 আছে, 4-এর সঙ্গে কত গুণ করলে 40 হবে? 4 10 40, 10 লিখলাম, যুক্ত 2/5, 2 গুণিতক 5, 8 5 40, 8 দিলাম, যুক্ত 1 গুণিতক 8 একে 8 দিলাম, সরি 8 5 40, 5 হবে। ঠিক আছে? তাহলে চলো এবার উপরেগুলো গুণ করে ফেলি আমরা। কত আছে? 10 একে 10, যুক্ত 8 দুগুণে 16, যুক্ত 5 একে 5। কত হলো? 10, 16 আর 5। 10 16 5 কত হচ্ছে? 6 5 11 31, আর 10 21, আর 10 হচ্ছে 31। কত হচ্ছে? 31 বাই কত হবে? 40। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে অতএব আমরা লিখতে পারি যে প্রীতমের বাবা মোট, অতএব প্রীতমের বাবা মোট 31/40 কিগ্রা চাল, বা 31/40 কিগ্রা
জিনিস কিনেছে, কি কিনেছে? জিনিস কিনেছে বা জিনিস কিনলেন, জিনিস কিনলেন। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি। ক্ষয় থেকে প্রশ্ন কি বলা হচ্ছে? ক হয়ে গেছে খ, সরল করো 6/7 বিয়োগ 1/14 যুক্ত 5/7। চলো আমরা এই সরলটা করে ফেলি। তাহলে সরল করতে বলা হচ্ছে ক্ষয়ের দিকে 6/7 বিয়োগ 1/14 যুক্ত 5/7। চলো আমরা এই সরলটা করে ফেলি। চলো সমান দেব 6/7 দিলাম বিয়োগ 1/14 যুক্ত 5/7কে আমরা কি যোগ করবো? ভগ্নাংশে যোগ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। তাহলে 14 আর 7 আমরা কী করবো? লসাগু করব। প্রথমে 14 আর 7কে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে? তাহলে 7 দ্বারা বিভাজ্য হবে, 7 দুগুণে 14, 7 একে 7 কত হবে? 7 দুগুণে 14। লসাগু কত হলো? লসাগু 14 হলো। 14 লিখে দিলাম আমরা। 1 গুণিতক তাহলে 14 একে 14 যুক্ত 5/7 মানে কি 5 গুণিতক 7 দুগুণে 14 সমান 6/7 বিয়োগ কত হবে? 1 একে 1 যুক্ত 5 দুগুণে কত হচ্ছে? 10 বাই কত হচ্ছে? 14 সমান 6/7 বিয়োগ কত হবে? 10 আর 1 কত হবে? 11। 6/7 বিয়োগ 11/14। আবার দেখো, আবার এক্ষেত্রেও ভগ্নাংশ হবে। তাহলে 6/7 থেকে 11/14 বাদ দেবো। তাহলে বাদ দেওয়ার ভগ্নাংশের বিয়োগ মানে কি আমরা জানি? প্রথমে হরগুলো লসাগু করব। তাহলে 7 আর 14 লসাগু করলে কত হবে? সেই 14 হবে। কত হবে? 14। তাহলে 14 লসাগু হলে তাহলে কত হবে? এক্ষেত্রে 6 গুণিতক 7 দুগুণে 14 বিয়োগ 11 গুণিতক 14 একে 14 সমান কত হলো? সমান 6 দুগুণে 12 বিয়োগ 11 একে 11, নিচে কত হচ্ছে? 14। তাহলে 12 যুক্ত 12 বিয়োগ 11 কত হচ্ছে? 12 বিয়োগ 11 কত হবে? 1/14 হবে। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে এর অ্যান্সারটা কী হবে? তো অ্যান্সারটা হলো যে সরল করো, এর অ্যান্সারটা হচ্ছে 6/7 বিয়োগ 1/14 যুক্ত 5/7। এর সমাধানের উত্তর কত হলো? 1/14। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। গয়ের দিকের প্রশ্ন কী বলা হচ্ছে? গয়ের দিকের প্রশ্ন বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রাকার ভূমির দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমির ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গক্ষেত্রাকার কেমন হয়, যে জ্যামিতিক চিহ্নে 4টি বাহুই সমান হবে এবং প্রতিটি কোণ সমকোণ হয়, সেই জ্যামিতিক চিহ্নকে আমরা কি জানি? কি বলে জানি? সেটা হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে তার 4টি বাহু সমান হবে আর প্রতিটি কোণ সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে ভূমির এই বর্গাকার ক্ষেত্রে ভূমির দৈর্ঘ্য বলা হচ্ছে 15 মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত? তাহলে যে কোনো একটি বাহু কত হবে? ভূমি বলেছে 15 মিটার, ভূমি বলা হচ্ছে 15 মিটার বলা হচ্ছে। তাহলে দৈর্ঘ্য মানে কি ভূমি 15 মিটার হলে প্রতিটি বাহু কত হবে? 15 মিটার করে হবে। বুঝে গেছে? তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে? তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল সমান কত হবে? আয়তাকার এখানে বলা আছে বর্গাকার। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রাকার জমিটি এটা ক্ষেত্রফল কী হবে? আমরা জানি যে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি জানি? বাহু গুণিতক বাহু, অর্থাৎ 15 গুণিতক 15। তাহলে কত হবে? 15 গুণিতক 15 মানে কত জানি আমরা? একক কী হবে? বর্গ মিটার হবে, সমান 15 সঙ্গে 15 গুণ করলে কত হয়? আমরা জানি 15 সঙ্গে 15 গুণ করলে কত হবে? 225 হবে। 225 বর্গ মিটার। তাহলে তোমরা লিখে দেবে অতএব বর্গক্ষেত্রাকার ভূমির কিছু ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রাকার ভূমির ভূমির ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রাকার ভূমির ক্ষেত্রফল সমান 225 বর্গ মিটার। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী আছে? দেখো ঘয়ের দিকের প্রশ্ন কী বলা আছে? দেখো ঘয়ের দিকের প্রশ্ন বলা হচ্ছে যে চিত্রসহ সমান্তরাল সরলরেখা কাকে বলে? লেখো। চলো এই প্রশ্নের উত্তরটা আমরা করে ফেলি। চলো সমান্তরাল সরলরেখার সংজ্ঞাটা কী হবে? না আমরা লিখতে পারি যে একই সমতলে অবস্থিত যে দুটি
বা ততোধিক সরল রেখা অসীম পর্যন্ত বর্ধিত করলেও পরস্পরকে কখনোই ছেদ বা স্পর্শ করে না। আমরা লিখতে পারি ছেদ করে না এবং সর্বদা সমান দূরত্বে বা সমান দূরত্ব লিখবে, সমান দূরত্ব বজায় রেখে চলে তাদের সমান্তরাল সরল রেখা বলে। উদাহরণ হিসেবে চিত্র দেবে তোমরা। চিত্র দুটি সরলরেখা অঙ্কন করবে সমান দূরত্ব বজায় রেখে। তোমরা এইভাবে লিখবে যে এ বি একটা সরলরেখা আর একটা সরলরেখা হবে সি ডি। তোমরা নিচে লিখে দিতে পারো এ বি সমান্তরাল মানে দুটো বার দেবে সিডি। বুঝেছ? চলো তাহলে আমরা সমান্তরাল সরলরেখার সংজ্ঞা এবং চিত্রটা ভালো করে বুঝে নিলাম। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো দাগের প্রশ্ন। দেখো আমার একটা চিত্র দেওয়া আছে, কতগুলো বাহু আছে, 1 2 3 4 5 6 6টি বাহু বিশিষ্ট, অর্থাৎ কি জানি আমরা 6টি বাহু বিশিষ্ট জ্যামিতিক চিহ্নকে আমরা কি ষড়ভুজ বলি। এই ষড়ভুজটি বলে 6টি বাহু দ্বারা গঠিত। এই ষড়ভুজের কি বলা হচ্ছে যে প্রদত্ত চিত্রে কতগুলি নাম দেওয়ার সরলরেখা আছে এবং সেগুলির নাম সহ উল্লেখ করো। তাহলে এদের নাম সহ উল্লেখ করতে বলছে। এদিকে কতগুলো সরলরেখা আছে আমরা দেখতে পাচ্ছি 6টি সরলরেখা আছে। 6টি সরলরেখা আমরা নাম সহ উল্লেখ করব কিভাবে। তাহলে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে 6টি সরলরেখা, 6টি সরল রেখাংশ, আর তারপরে এবং সেগুলির নাম সহ উল্লেখ করো। কী কী নাম হবে? প্রথমে আমরা দেখতে পারি যে এ বি, প্রথমে হবে এ বি, তারপরে সরলরেখা উপরে বার দিয়ে দেবে একটা এ বি, তাহলে বি সি, সি ডি, তারপরে ডিই, ডিই, তারপরে ই এফ, আর তারপরে পরিশেষে হচ্ছে এ এফ বা এফ এ। বুঝছে? তাহলে কতগুলো সরলরেখা পেলাম? 6টি পেলাম। কী কী পেলাম? এফ এ বা এ এফ লিখতে পারো, এ বি, বি সি, সি ডি, ডিই, ই এফ, এফ এ বা এ এফ। বুঝে গেছে? 6টি সরলরেখা নাম আমরা যথাযথভাবে উল্লেখ করলাম। চলো পরের প্রশ্ন কী বলা আছে? দুয়ের দাগের কী বলা আছে? দেখো দুই দাগের শেষ হয়ে গেছে, 3 দাগের প্রশ্ন বলা আছে। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 3টি। তাহলে প্রথম প্রশ্ন কী বলা আছে? দেখো 3 দাগের প্রথম প্রশ্ন বলা হচ্ছে, একটি চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল। কত লিটার জল ছিল? 3/8 লিটার জল ছিল। কিছু পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5/16 লিটার জল ঢাললাম। এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? তাহলে এবার আমরা কী করবো? প্রথমে চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে এত লিটার জল খরচ হয়েছে, অর্থাৎ বিয়োগ করব প্রথমে। এবং আমি বালতি করে চৌবাচ্চায় এত লিটার জল ঢাললাম। কত লিটার? 5/16 লিটার। প্রথম বিয়োগ করব, তারপর যোগ করলে কিন্তু আমাদের ভগ্নাংশের মানটা বা উত্তরটা আমার বেরোবে। তাহলে এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে সেটা আমরা বের করতে সমর্থ হব। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে বিয়োগ করব 3/8 থেকে 8/25 বিয়োগ করব। বিয়োগ করলে উত্তরটা বেরোবে। তাহলে চলো প্রথমে যেহেতু ভাষার অঙ্ক, সুতরাং আমরা ভাষা দিয়েই করলেই সুবিধা হয়। তাহলে চলো প্রথমে আমরা কি করব?
চৌবাচ্চায় প্রথমে একটি চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল। তাহলে প্রথমে জল ছিল কত? চৌবাচ্চায় জল ছিল কত হবে? 3/8 লিটার। কিছু পরে সেখান থেকে 5/8 লিটার জল খরচ হয়েছে। আচ্ছা, জল খরচ হয়েছে কত হবে? জল খরচ হয়েছে 8/25 লিটার। তাহলে অবশিষ্ট জল কত হবে? অবশিষ্ট জল বা জলের পরিমাণ, অবশিষ্ট জলের পরিমাণ কত হবে? এই ক্ষেত্রে আমরা বিয়োগ করব। 3/8 থেকে আমরা কত? 8/25 বিয়োগ করব। তাহলে চলো কত হবে? 25 আর 8 লসাগু করবো। 25 আর লসাগু হয় না, কেননা দুটো বিজোড় সংখ্যা, একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যা, দুটোই কিন্তু দুটো কিন্তু কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। সুতরাং আমরা গুণ করবো। 25টি কত হবে? 200 হবে। কত হবে? 200 হবে। আর উপরে 3 আছে, গুণিতক দিলাম, তাহলে কত হবে? তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, 4 8 5 40। তাহলে কত হলো? 8 একে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 কত নামলো? 4 0 40, 8 5 40 বিয়োগ, একটা ব্যাকেট দিয়ে দাও, বিয়োগ দিলাম। তারপর 8 আছে, 8 গুণিতক 25, 4 100, 25 আসছে 200, 25 আসছে 200। তাহলে কত হলো? 8 আসছে 64। কত হলো? 25 3 75 বিয়োগ 8 আসছে 64। নিচে কত আছে? 200। তাহলে 75 আর 64 আমরা কী করব? যোগ করব। তাহলে 75 আর 64 আমরা যোগ করব। 5 4 বিয়োগ করব এখানে। 5 থেকে 4 বাদে কত হচ্ছে? 1। আর এখানে কত হচ্ছে? এখানে আছে তোমাদের 6 আছে, 6 থেকে 6 বাদলে 0 কত হবে? এখানে এখানে 5, অর্থাৎ 5 থেকে 4 বাদলে 1 হচ্ছে। আর 7 থেকে 6 বাদে কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে 11 কত হচ্ছে? 11 বাই কত হচ্ছে? 200। 11/200 হলো। এরপর কী করবো? এরপরে বলা হচ্ছে তোমাদের যে আমি বালতি করে চৌবাচ্চায় 5/16 লিটার জল ঢাললাম। তাহলে বালতি করে জল ঢালা হয়েছে কত হবে? বালতি করে জল ঢালা হয়েছে, তাহলে কত? 5/16 লিটার। 5/16 লিটার। তাহলে এখন চৌবাচ্চায় জলের পরিমাণ কত হবে? অতএব এখন চৌবাচ্চায় জলের পরিমাণ সমান কত হবে? 11/2000 এক্ষেত্রে যোগ হবে, তাই না? ঢালা আবার যে পরিমাণ জল ছিল, এখানে এত লিটার জল ছিল, লিখে দিবে লিটার। তারপরে এখানে কত হলো? আবার 5/16 লিটার জল ঢালা হয়েছে। তাহলে এক্ষেত্রে কী করবে? যোগ করবে, ভগ্নাংশে যোগ করবে। ভগ্নাংশে যোগ করতে হলে প্রথমে কী করবে? হরগুলো লসাগু করব। 200 আর 16 লসাগু করব। তাহলে কত হবে? তাহলে এখানে কত হবে? 8 দ্বারা বিভাজ্য হতে পারে। তাহলে কত হবে? 8 দুগুণে 16, 4 40, 8 5 40, 25 হলো। আর 8 দুগুণে 16, 25 দুগুণে 50, 8 5 40 কত হলো? 400 হলো। কত হলো? 400। লসাগু কত হলো? লসাগু হলো 400। বুঝেছে? লসাগু 400 হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করব? 400 লিখে দিলাম, আর উপরে 11 আছে। 200 দুগুণে 400, তাহলে 11 দুগুণে 22, 22 প্লাস 5 আছে 16 কত হবে? তাহলে 8 দুগুণে 16 আর 25 কত হবে? 25 5 125 কত হবে? 125 সমান কত হলো? সমান 125 আর 22 যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে কত হচ্ছে? 125 আর 22 যদি যোগ করি, তাহলে 147 হচ্ছে। 147, 147 বাই কত হবে? 400, 400 লিটার। তাহলে এখন তোমরা লিখে দেবে, এখন চৌবাচ্চায় কত হবে? 147/400 লিটার জল আছে। বুঝেছে?
চলো পরের প্রশ্ন কি বলা আছে, দেখো পরের প্রশ্ন বলা আছে এখানে তোমাদের পরের প্রশ্ন বলা হচ্ছে ক্ষয় দাগের প্রশ্ন। সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ হচ্ছে 20 মিটার। প্রতি মিটারে বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে? তাহলে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে। তাহলে এখানে আয়তাকার জমির দৈর্ঘ্য বলা হচ্ছে এবং প্রস্থ বলা হচ্ছে, তাহলে সমান পরিসীমা হবে। তাহলে আয়তাকার জমির পরিসীমা যাই হবে আর বর্গাকার জমির পরিসীমা তাই হবে। তাহলে এখানে আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এখান থেকে আমরা আয়তাকার জমির পরিসীমা বের করতে পারবো, আর আয়তাকার জমির পরিসীমা বের করলে তাহলে বর্গাকার জমির পরিসীমা বের করতে পারবো। তাহলে প্রতি মিটারে বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে? তাহলে প্রথমে কী করতে হবে আমাদের, প্রথমে আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, সুতরাং এখান থেকে আমরা কী করব, এখান থেকে আয়তাকার জমির পরিসীমাটা বের করতে পারবো। তাহলে আয়তাকার জমির কী লিখবো আমরা, আয়তাকার জমির দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে তোমাদের আয়তাকার জমির দৈর্ঘ্য আছে 40 মিটার। প্রস্থ কত আছে, প্রস্থ আছে 20 মিটার। অতএব পরিসীমা কী হবে, পরিসীমা সমান কত হবে, 40 2 গুণিতক হবে 2 গুণিতক 40 যুক্ত 20 মিটার। তাহলে কি হলো, 40 আর 20 যোগ করে কত হবে 60, তাহলে 2 গুণিতক 60 মিটার সমান 60 দুগুণে 120 মিটার। তাহলে আমরা আয়তাকার জমির পরিসীমা পেয়ে গেছে, আয়তাকার জমির পরিসীমা কত হলো 120 মিটার। আয়তাকার জমির পরিসীমা মানে হচ্ছে বর্গাকার জমির পরিসীমা, অতএব বর্গাকার জমির পরিসীমা কত হবে, বর্গাকার জমির পরিসীমা সমান কত হচ্ছে ওই 120 হবে, কেননা আয়তাকার জমির পরিসীমা যাই হবে বর্গাকার জমির পরিসীমা তাই হবে 120 মিটার। ঠিক আছে, এর বলা যে প্রতি মিটার বেড়া দিতে কত টাকা বলা হচ্ছে, প্রতি মিটার বেড়া দিতে 7 টাকা খরচ হলে তাহলে বর্গাকার জমির চারিপাশে বেড়া দিতে কত খরচ হবে? তাহলে কত হবে, 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 1200-তে হচ্ছে তোমাদের 84, অর্থাৎ 840 টাকা হবে। তাহলে অতএব বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে খরচ হবে, তাহলে কী করবো আমরা, তাহলে 120 গুণিতক 7 করব, সমান কত হবে, সমান 1200-তে 84, 84 আর 0 840 টাকা। কত টাকা হবে, 840 টাকা খরচ হবে। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী দেওয়া আছে দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে তোমাদের এখানে দেখো গয়ের দিকের প্রশ্ন, সরল করো 10 গুণিতক 6 বিয়োগ 5 যুক্ত 10 বিয়োগ 5 বিয়োগ 2 আর অফ 3 দেওয়া আছে। চলো এই সরলটা আমরা করে ফেলি। দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে 10 গুণিতক 6 বিয়োগ 5 যুক্ত 10 বিয়োগ 5 বিয়োগ 2, প্রথম বন্ধনী ক্লোজ দ্বিতীয় বন্ধনী ক্লোজ আর 3 হলো, এখানে তৃতীয় বন্ধনী ক্লোজ করলাম। তাহলে এবার দেখো এখানে কোন ধরা বাঁধা নেই, এখানে বিয়োগ চিহ্ন আছে মানে এই গুণটা করে নিতে পারি। 10 কত হবে 60 হবে, বিয়োগ কত হবে, তৃতীয় বন্ধনী স্টার্ট করলাম 5 যুক্ত কত আছে দ্বিতীয় বন্ধনী 10 বিয়োগ 5 থেকে 2 বাদ কত আছে 3, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম, তাহলে অফ বা এর 3 সমান 60 বিয়োগ, তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজটাই করতে হবে, তাহলে 5 যুক্ত 10 থেকে 3 বাদ দাও, 10 থেকে 3 বাদ দিলে কত হবে
সাত হবে, সাত দ্বিতীয় বন্ধনী উঠে গেছে, তাহলে কত হবে, এর হবে এর 3, তৃতীয় বন্ধনী ক্লোজ হলো 60 বিয়োগ, এবার এর কাজটা হবে 7 3 কত হবে 21, 5 যুক্ত 21, তৃতীয় বন্ধনী ক্লোজ, এরপর 60 বিয়োগ কী করবো আমরা, তাহলে 21 আর 5 কত হবে 26, তাহলে 60 থেকে যদি আমরা 26 বাদ দিই কত হবে 34 হবে, কত হবে 34। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী বলা আছে, পরের প্রশ্ন অর্থাৎ অন্তিম প্রশ্নে আমরা চলে এলাম। অন্তিম প্রশ্নটা কী বলা আছে, 3 ঘ, নাফিসা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে এত কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে এত কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো? তাহলে প্রথম ঝুড়িতে এত কিগ্রা ছিল, বিক্রি হয়েছে কত কিগ্রা পড়ে আছে, তাহলে এত কিগ্রা পড়ে আছে। আবার দ্বিতীয় ঝুড়িতে এত কিগ্রা আম নিয়ে গিয়েছিলো, আর দিনের শেষে পড়ে আছে 5.11 কিগ্রা। তাহলে এবার আমরা কী করব, তাহলে প্রত্যেকটাকে বাদ দিব, বাদ দিলে যে পরিমাণ আম পড়ে থাকবে সেগুলোকে আমরা যোগ করে দেবো। তাহলে দিনের শেষে মোট কত কিগ্রা আম বিক্রি করলো সেটা আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে কী লিখবো আমরা, নাফিসা নাফিসা নাফিসার প্রথম ঝুড়িতে আম ছিল কত হবে এত কিগ্রা, আর দিনের শেষে পড়ে আছে এত কিগ্রা। তাহলে আমরা লিখতে পারি, তাহলে নাফিসার প্রথম ঝুড়িতে আমের পরিমাণ সমান 15.825 কিগ্রা, এবং পরে থাকা প্রথম ঝুড়িতে দিনের শেষে পড়ে থাকা আমের পরিমাণ সমান কত হবে 2.178 কিগ্রা। বুঝেছে? তাহলে প্রথম ঝুড়িতে কত ছিল, প্রথম ঝুড়িতে এত কিগ্রা আম ছিল দিনের শুরুতে, এবং দিনের শেষে কত কিগ্রা এত কিগ্রা আম পড়ে আছে, তাহলে বিক্রি হয়েছে। তাহলে অতএব প্রথম ঝুড়িতে আম বিক্রি হয়েছে কত হবে, তাহলে এই পরিমাণ আম থেকে আমরা এই পরিমাণ আমটা আমরা বাদ দিলে প্রথম ঝুড়িতে কত পরিমাণ আম বিক্রি হয় সেটা বের করতে পারবো। তাহলে আমরা বিয়োগ করতে হবে, তাহলে 15.825 থেকে কত হবে 2.178 আমরা বাদ দেব। বুঝে গেছে? তাহলে এক্ষেত্রে 5 থেকে 8 বাদ দাও, তাহলে যায় না, ধার করো 15 থেকে 8 বাদ দাও, 5 6 7 8 7 15 7 7 হলে এখানে 1 আছে, 1 ধার করো এখান থেকে 11 থেকে কত হবে 11 থেকে 7 বাদ দাও কত হচ্ছে 4, 7 4 11, এখানে হচ্ছে 7 থেকে 1 বাদ দাও কত হচ্ছে 7 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 6 হচ্ছে। ঠিক আছে? তাহলে দশমিক থাকলো, এখানে 5 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 3 আর 1। তাহলে প্রথম ঝুড়িতে কত পরিমাণ আম বিক্রি হয়েছে 13.647 কিগ্রা আম বিক্রি হয়েছে কিগ্রা। বুঝেছ? এবার চলো দ্বিতীয় ঝুড়িতে কত পরিমাণ আম ছিল, প্রথমে দ্বিতীয় ঝুড়িতে আমের পরিমাণ সমান কত ছিল 18.387 কিগ্রা, এবং দিনের শেষে পড়ে থাকা আমের পরিমাণ সমান কত আছে
5.188 কিগ্রা। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব বিক্রিকৃত দ্বিতীয় ঝুড়িতে আম বিক্রি হয়েছে, দ্বিতীয় ঝুড়িতে আম বিক্রি হয়েছে কত হবে না, দ্বিতীয় ঝুড়িতে আম বিক্রি হয়েছে, আমরা এই পরিমাণ, এই আম থেকে এই পরিমাণ আম যদি আমরা বাদ দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু কত পরিমাণ আম বিক্রি হয়েছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে 18.387 থেকে আমরা কত বাদ দেবো? 5.188 বাদ দেবো। তাহলে 7 থেকে 8 বাদ যায় না, এদের করে 17 থেকে 8 পেলে কত হবে? 9। এখানে 7 থেকে 8 বাদ দাও, 7 থেকে 8 বাদ যায় না, এদের করো 17, 17 থেকে 8 বাদ দাও, কত হচ্ছে? 9। আর এখানে কত আছে? এখানে 2 আছে, 2 থেকে 1 বাদ দাও, কত হচ্ছে? 1 হচ্ছে। দশমিক দাও, এখানে 8 থেকে 5 বাদ দাও, তাহলে 5 3 8 3 আর 1 13.199 কিগ্রা আম বিক্রি হয়েছে। তাহলে মোট কত পরিমাণ আম এখানে বলা আছে? তাহলে দুটো ঝুড়িতে মোট কত কিগ্রা আম বিক্রি হয়েছে? অতএব দুটো ঝুড়িতে মোট আম বিক্রি হয়েছে তাহলে প্রথম ঝুড়িতে বিক্রি হয়েছে 13.647, আর দ্বিতীয় ঝুড়িতে কত হয়েছে? 13.1999। বোঝা গেছে? এদেরকে আমরা যোগ করব, তাহলে 13 কত হচ্ছে? 13.647 প্রথম ঝুড়ি, আর দ্বিতীয় ঝুড়ি হচ্ছে 13.199 কিগ্রা। তাহলে কী করবো? যোগ করব। তাহলে কত হচ্ছে দেখি আমরা। তাহলে 7 থেকে 9 কিন্তু তোমাদের বাদ দেওয়া, যোগ করতে বলছে। 7 আর 9 যোগ করলে কত হবে? 9 7 কত হবে? 16 6 হাতে 1, 16 6 হাতে 1, 9 4 13, 1 14 4 হাতে 1, আর এখানে কত হচ্ছে? 6 7 1 8 দশমিক, এখানে 3 3 কত হবে? 6 হবে, 1 1 2। তাহলে 26.486 কিগ্রা আম বিক্রি হয়েছে। তাহলে আম বিক্রি হয়েছে কত কিগ্রা হবে? 26.846 কিগ্রা আম বিক্রি হয়েছে। তো এটা ছিল তোমাদের প্রথম মডেল স্কুলের, তোমাদের 2026 ডায়মন্ড প্রশ্ন বিচিত্রা প্রথম মডেল স্কুলটার গণিতের প্রথম মডেল স্কুলের তোমাদের এটা ছিল অন্তিম প্রশ্ন। তাহলে এই গেল তোমাদের প্রথম পর্যায়ক্রমে এখানে এটা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন। দ্বিতীয় পর্যায় মূল্যায়নের তোমাদের আজকের গণিতের, তোমাদের যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের গণিতের প্রথম মডেল স্কুলটা আজকে সম্পূর্ণ সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি এই যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের মডেল স্কুল হচ্ছে 2 নম্বর মডেল স্কুল। কেমন? তো চলো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।